আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বদলি পদায়ন নিয়ে এখন অস্থির জনপ্রশাসন। ডিসি নিয়োগে দুর্নীতির খবর মিথ্যা দাবি সচিব মোখলেসের। ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন। বিগত সরকারের সাবেক মন্ত্রী এমপিরা কিভাবে সীমান্ত দিয়ে পালিয়েছে সেই তথ্য নেই বিজিবির কাছে, দাবি বাহিনীর প্রধানের। দুষলেন দালালদের। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আয়না ঘরের প্রমাণ পেল তদন্ত কমিশন। 400 গুমের মামলা। সবার সঙ্গে আলোচনা করে সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে, জানালেন আইন উপদেষ্টা। নতুন মামলা না নেওয়ার নির্দেশ তথ্য উপদেষ্টা। এবং ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে 666 কোটি টাকা কর দেওয়ার রায় হাইকোর্টে প্রত্যাহার। মামলার নথি প্রধান বিচারপতির কাছে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিসি নিয়োগে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে সরকার, এমন তথ্য জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মোর্শেদ। তবে পত্রিকায় প্রকাশিত আর্থিক লেনদেনের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব। তিনি বলেন, ওই সংবাদে বিন্দু বিসর্গ সত্য নেই। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দুর্নীতি কিংবা বিগত সরকারের সুবিধাভোগীদের পদায়ন সহ নানা অভিযোগে অস্থির জনপ্রশাসন বিভাগ। এসব অভিযোগে ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনাও ঘটে সচিবালয়ে। এমন অবস্থায় নিয়োগ, বদলি ও পদায়নে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে অন্তর্বর্তী সরকার। সবশেষ কালবেলা পত্রিকার একটি প্রতিবেদনে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানের সাথে একজন যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদানে ভয়াবহ তথ্য তুলে ধরা হয় দুর্নীতির। এতে ডিসি নিয়োগে 10 কোটি টাকা পর্যন্ত আদান প্রদানের আলাপচারিতা দেখা যায়। যদিও এই সংবাদ একেবারেই মিথ্যা দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সচিব। সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। একটা রাস্তা লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো না। আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। এই অভিযোগ করি আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এদিকে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তা তদন্ত করার কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। তিনি জানান, নিয়োগ বাণিজ্য নিয়ে হোয়াটসঅ্যাপের আলাপচারিতা সত্য কিনা তা কারিগরি দিক থেকে যাচাই করা হচ্ছে। দুটো জিনিস মিডিয়াকে একটু মাথায় নিতে হবে এবং এটাও কিন্তু আমরা তলিয়ে দেখছি যে দেখুন যে ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই প্রডিউসড আর কতখানি রিয়েল, কতখানি ফেক, কতখানি রিয়েল আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। তো ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টেগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে এবং তারপরে আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। আইটি উপদেষ্টা তো থাকবেন, ল মিনিস্ট্রি তো থাকবেই, তো আপনারা কি বলে সেভাবে হোম থাকবে। তো এই তো দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীনতা একেবারেই মেনে নেওয়া যায় না বলেও এ সময় মন্তব্য করেন উপদেষ্টা। রাজি হয়েছি এবং আমাদের একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এতদিনে আমরা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও সুবিধাভোগীরা কিভাবে সীমান্ত দিয়ে পালিয়েছে সেই তথ্য নেই বিজিবির কাছে, এমন দাবি করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। তবে সীমান্তে বিজিবি সদস্যদের স্বল্পতা এবং বিওপিগুলোর মধ্যবর্তী দূরত্বকে কাজে লাগিয়ে অর্থের বিনিময়ে অভিযুক্তদের সহায়তা করতে পারে দালালরা। বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন বিজিবি প্রধান। জিএম তাসলিমের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, এমপি, সাবেক বিচারপতি, আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি সুবিধাভোগীরা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার হন। এই পর্যন্ত বিগত সরকারের 4 জন উচ্চপদস্থ কর্মকর্তা সহ 22 জনকে গ্রেফতার করে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে বিজিবির সদর দফতরে সংবাদ সম্মেলনে বাহিনীটির মহাপরিচালক বলেন,
5 আগস্টের পর দেশের বাইরে পালিয়ে যেতে পারে এমন ব্যক্তিদের তালিকা তৈরি করেছিল বিজিবি। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন অনেকেই। লিস্ট ইজ নট কনক্লুসিভ। একজন নেতাকর্মী পেলাম, তার এক পা নেই। আপাত দৃষ্টিতে সে বলল আমি তো ইনোসেন্ট, আমার কোনো কিছু নেই। পরে দেখলাম অত্যন্ত করাপ্ট একজন দুর্নীতিগ্রস্ত একজন নেতার সে মেইন কোষাধ্যক্ষ ছিল, সে ওই লিস্টে ছিল না। তাকেও আমরা আটক করে পুলিশের হাতে দিয়েছি। যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এক্সট্রা ভিজিলেন্স রেখে, এক্সট্রা পেট্রোলিং এর মাধ্যমে। এখন ওই কিভাবে গেছে এটা আমারও প্রশ্ন। এইদিকে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপগুলোতে অস্থিতিশীল পরিস্থিতির কথা চিন্তা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী বেশ কিছু বড় মন্দির আছে, এপারেও আছে ওপারেও আছে। তো সেখানে যাতে ক্রস বর্ডার এই পূজা অ্যাটেন্ডেন্স অনেক হতো, সেটা এবার একটু ডিসকারেজ করা হয়েছে। বলা হয়েছে যে কারণ বিএসএফও একদিকে যেমন বদ্ধপরিকর, ক্রস বর্ডার হবে না, মুভমেন্ট হবে না, আমরাও সেটা চেষ্টা করছি, সেদিক থেকে একটু নিষেধ করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, দেশের স্বার্থে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। মহাপরিচালক আরও জানান, সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত অপ্রীতিকর ঘটনাগুলোকে দমনে কাজ করছে বিজিবি। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে স্থানীয়দের সাথে মতবিনিময় করার পাশাপাশি তাদের সহযোগিতা কামনা করেন বিজিবি মহাপরিচালক। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DGFI এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘরের প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশনের চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, ঢাকায় DGFI সদর দপ্তরে একটি দোতলা ভবনের 22টি কক্ষে এই সেল পরিচালিত হতো। কমিশন গঠনের 13 দিনেই 400 গুমের অভিযোগ জমা পড়েছে কমিশনে। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। শেখ হাসিনা সরকারের জন্য হুমকি হতে পারে এমন অনেক ব্যক্তিদের রাখা হতো আয়না ঘরে। সেখানেই দিনের পর দিন চলত অমানবিক নির্যাতন। এমন অভিযোগের প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আয়নাঘর থেকে তো অনেক ফেরত আসছে, আবার অনেকে আসে নাই, অনেক লোক আসে নাই। তো আমরা তো উই আর মেকিং ইনকোয়ারিজ ইনটু দ্যাট। উই আর ইয়েট টু কমপ্লিট আওয়ার ইনকোয়ারি শেষ না করা পর্যন্ত কিছু বলতে পারছি না। আমরা এ পর্যন্ত around 75 people have given their statements to this commission. বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে গুমের অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের তলব করা হবে, তারা হাজির না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। Prosecution হবে on the charge sheet filed by the investigating agency, but the investigating agency may make use of the materials that will be reflected in our report. বুঝতে হবে এটা। আমরা তো পুলিশের কাজ করতেছি না, আমরা তো চার্জশিট দিব না কারোর বিরুদ্ধে। গুমের অভিযোগ জানানোর সময়সীমা 10 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনেই হবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ। আগামী 3-4 মাসের মধ্যেই ভবনটির প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী শামীম আক্তার। এদিকে ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারে 2010 সালে তৈরি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুরাতন হাইকোর্ট ভবনে শুরু হয় বিচার কাজ। গত 13 বছরে যুদ্ধ অপরাধের অর্ধশতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে। ফাঁসি কার্যকর হয়েছে 6 শীর্ষ যুদ্ধ অপরাধীর। তবে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় 2021 সালে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। পাশের টিন শেডে এজলাস কক্ষ তৈরি করে সেখানে চলে বিচার কাজ। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের পুরাতন ভবন পরিদর্শন করে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী জানান, সংস্কারের মাধ্যমে ভবনটি ব্যবহার উপযোগী করা সম্ভব। যেটা সমস্যা আছে সেটা আমরা আশা করছি রেট্রোফিট করে এবং অন্যান্য সংস্কার করে আমরা এটা
পুরোপুরিভাবে এটা আমরা বিচার করার কার্যক্রমের উপযোগী করতে হবে। চিফ প্রসিকিউটর জানান, বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিতর্কমুক্ত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। আমরা অবশ্যই চাইবো যে এই টিন শেড বিল্ডিংয়ে মূল বিচার পর্বটা যেন না শুরু করতে হয় আমাদের। আমরা চাইবো যতদূর সম্ভব দেশ এবং জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেখানো যে এটা একটা ভালো জায়গায় ভালো পদ্ধতিতে এটা হচ্ছে। এটা আমাদের প্রাইম টার্গেট এবং ওনারা আশ্বস্ত করেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে এটা করতে পারবেন। প্লাস্টার ধসে পড়া বা পানি পড়া বন্ধ করার ক্ষেত্রে ছাদটা যদি কমপ্লিটলি ওনারা নতুন করে করেন সেক্ষেত্রে 3 থেকে সর্বোচ্চ 4 মাস সময় তারা লাগবে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের আরও 3টি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে। এর মধ্যে পুলিশের গুলিতে যাত্রাবাড়িতে শিক্ষার্থী সাকিব হাসান ও লক্ষ্মীপুরের শিক্ষার্থী ওসমান গনি হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। মিরপুরে নিহত শিক্ষার্থী আহনাফের মা মানবতা বিরোধী অপরাধের আরেকটি অভিযোগ দায়ের করেন। আমার ছেলে ছাত্র মিছিলে গেছে, আমার ছেলের কি এটা অপরাধ? এই অপরাধে আমার ছেলে গুলি খেতে পারে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এটার একটা সুষ্ঠু বিচার হোক, আমি আহনাফের মা হিসাবে এতটুকুই চাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনে আহত এবং নিহতের পরিবারকে সব রকম আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আইনি প্রক্রিয়ায় সহায়তা সহযোগিতা অব্যাহত রাখব। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আদালতে আত্মসমর্পণ করে 5 দিন কারাভোগের পর জামিনে ছাড়া পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বিকেলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিকে বাড্ডা থানার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। মিজান শাহজাহানের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় সাজাপ্রাপ্ত মাহমুদুর রহমান দেশে ফেরার 2 দিন পর গত রোববার আত্মসমর্পণ করেন আদালতে। এই মামলায় দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারক। বিকেলে আদেশের কপি কাশিমপুর কারাগারে পৌঁছালে মুক্তি পান আমার দেশ পত্রিকার আলোচিত এই সম্পাদক। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে এবং তাকে ওখানে হত্যা করা সম্পর্কিত যে কনস্পিরেসির অভিযোগটা ছিল, এই পুরা সাবজেক্ট ম্যাটারটা এবং প্লেস অফ অ্যাকারেন্সটা ছিল যুক্তরাজ্যে। বাংলাদেশে এই মামলা হওয়ারই কথা না। মাহমুদুর রহমান যুক্তরাষ্ট্রে এই পুরো সময়টা কখনো যাননি। উনি কিভাবে কনস্পিরেসি করেছেন এই রিলেটেড কোনো এভিডেন্সও কোর্টে সাবমিট করা হয় নাই। উনি কার সাথে কনস্পিরেসি করেছেন, কখন করেছেন, কোথায় করেছেন, এমন কোনো এভিডেন্সও কোর্টে আসেনি। এদিকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক আইনমন্ত্রী কারাবন্দী আনিসুল হককে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা এলাকায় আলামিন হোসেন নামে এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। শুনানির শেষে বিচারক সাইফুল ইসলাম গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে দেন আনিসুল হককে। আলামিন হোসেন নামে একজন আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে এজাহারভুক্ত আসামি আনিসুল হক, তাকে আজকে আদালতে নিয়ে আসা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন যে যেহেতু এজাহার নামে আসামি এবং এই হত্যার সঙ্গে যে জড়িত প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়, তাকে এই মামলায় সৌনিবেশ দেখানো হোক। তাকে অন্য একটি মামলা থেকে রিমান্ডের পরে আজকে এই মামলা নিয়ে আসা হয় এবং এই মামলা তাকে তদন্তকারী কর্মকর্তা সৌনিবেশ প্রার্থনা করলে বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ উপরে ভিত্তি করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং তার পক্ষে কোনো আইনজীবী আজকে কোনো জামিনে প্রার্থনা করে নাই। তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে বলেন, আলামিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে আনিসুল হক জড়িত। তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাকে রিমান্ডে নেওয়া দরকার হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর 10 নম্বরে শামীম হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে একটি শর্টগান এবং আউটরাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসেদুর রহমান। এ সময় তিনি বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে মিরপুরে সবচেয়ে বেশি মামলা হয়েছে। এসব মামলা পর্যালোচনা করে অভিযান চলছে। একই সাথে আসামিরা কেউ যাতে দেশ থেকে পালাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আজকের যে আসামি যে আমরা গ্রেপ্তার করেছি, যার নাম গফুর মোল্লা, যিনি রূপনগরের বাসিন্দা এবং রূপনগর থানার উনি সহসভাপতি। তার বাসা সার্চ করে আমরা একটা তার শর্টগান পাই এবং শর্টগান ওখানে আমরা 8 রাউন্ড তাজা গুলি এবং একটি
গুলির খোসা, একটা গুলির খোসা উদ্ধার করে, যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে। আর বাকি যে 92 রাউন্ড গুলি উনি ইউজ করছেন, কোথায় ইউজ করছেন সেইটার জন্য সত্য দিতে পারেন নাই। এতে সহজে উনি পরবর্তীতে স্বীকার করে যে উনি বিভিন্ন সময় এই ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় উনি গুলিবর্ষণ করেছেন। সবার সাথে আলোচনা করে দ্রুতই সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার সিকিউরিটি আইন সংশোধন নিয়ে সেমিনারে তিনি একথা জানান। এ সময় উপদেষ্টা জানান, এরই মধ্যে এই আইন করা সব মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ সময় নতুন বাংলাদেশে সাইবার সিকিউরিটি আইনে আর কোনো মামলা না নেয়ার নির্দেশ দেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অনুষ্ঠানে আইনজীবী, শিক্ষক, মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও বিচারক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব কথা বলে দিব, বাট আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে এই আইনে হচ্ছে আমাদের পক্ষেও মামলা হয়ে গেছে দুইটা, আমাদের কটূক্তি করার জন্য দুইটা মামলা হয়েছে শুনছি, এবং কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে, তাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে। দেশে কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে স্বপ্ন বাস্তবায়নে ছাত্র জনতা জীবন দিয়েছে তা পূরণে অতি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ঘাপটি মেরে থাকা শেখ হাসিনা সরকারের দোসরদের সরাতে না পারলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে করা প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার না হয় এ সময় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। আবার ফ্যাসিবাদের দালালদের সহযোগী পৃষ্ঠপোষকদের তাড়ানোর জন্য আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব। সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণবিপ্লবের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার স্বৈরাচারী সরকারের মতো আইনের দোহাই দিয়ে গণতন্ত্রকামী বিপ্লবীদের হয়রানি করতে পারে না। তারেক রহমান যাতে দেশে ফিরতে পারেন সেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন? আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না, এইভাবে আপনারা কাজ করবেন? এই জনগণের সরকার, জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে। বিধবা স্ত্রী এদিকে বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরাতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে সরকার। সময় ক্ষেপণ করা যাবে না, সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। আপনাকে সচেতন হতে হবে। শেখ হাসিনা ও তার দোসররা যেন আর বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতে না পারে, সেজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে 666 কোটি টাকা কর দেওয়ার রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। একই সাথে মামলার নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন। গত 4 আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা রিট খারিজ করে রায় দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস.এম. মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ। কিন্তু পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি জানতে পারেন তিনি একসময় এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন,
কাজেই এই রায় তিনি দিতে পারেন না। পরে নিয়ম অনুযায়ী রায় প্রত্যাহার করে প্রধান বিচারপতির কাছে নথি পাঠিয়ে দেওয়া হয়। এর আগে জাতীয় রাজস্ব বোর্ড জানায় 2011 থেকে 2016-17 করবর্ষে বকেয়া হিসেবে 666 কোটি টাকা কর দিতে হবে ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামেন ডক্টর ইউনূস। যেই প্রক্রিয়ায় মামলাটা উইথড্র করা হয়েছে, এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই। প্রধান উপদেষ্টাও বলছেন, যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী 25 তারিখ নির্ধারণ করেছেন। পোশাক শ্রমিকদের যৌক্তিক দাবি আড়ালে রেখে গার্মেন্টস শিল্পে শ্রম অসন্তোষ দূর করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় সমঝোতার পরও কারখানা পর্যায়ে তা বাস্তবায়ন না হওয়ায় শিল্পাঞ্চলে অস্থিরতা দূর হচ্ছে না। যদিও শ্রম মন্ত্রণালয়ের দাবি সংকট নিরসনে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছে সরকার। এদিকে ক্ষতিপূরণের দাবিতে আজও আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। শরফুল আলমের রিপোর্ট। ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবারও আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে ওই সড়কে ফের যানজট তৈরি হয়, ভোগান্তি বাড়ে যাত্রীদের। যদিও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে কারখানাগুলোতে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োজিত রয়েছে। এরপরেও আশুলিয়া এলাকায় 15টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। পোশাক শ্রমিকদের আন্দোলন হয়েছে গাজীপুরেও। প্রায় 2 মাস ধরেই এমন শ্রম অসন্তোষের মধ্য দিয়ে যাচ্ছে দেশের প্রধান রপ্তানি শিল্প। যে পরিমাণে তাদের মজুরি পাওয়ার কথা, গ্রেড অনুযায়ী তাদের যে রিভিশনগুলো হওয়ার কথা, সম্ভবত সেটি এখনও 100% ফ্যাক্টরিতে, বিশেষ করে আসলে গাজীপুর এলাকাতে ফ্যাক্টরিগুলোতে এখনও পূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। সরকারের যৌথ সিদ্ধান্তের পরেও কারখানা পর্যায়ে এটি এখনো বাস্তবায়নের অঙ্গীকার এবং বাস্তবায়ন আসলে ঠিকমতো হচ্ছে না। ছোট ছোট কারখানাগুলোতে বাস্তবায়ন না হওয়ার কারণে পাশের বড় কারখানা যেখানে হয়েছে অলরেডি, তারাও হয়তো এর কারণে অ্যাফেক্টেড হচ্ছে। শ্রমিকদের যৌক্তিক দাবি অনিষ্পন্ন রেখে আপনি কোনোভাবেই কারখানার এই অসন্তোষ পূর্ণভাবে আসলে সমাধান সম্ভব না। স্বাক্ষর হয়েছে, এখন এটার পূর্ণ বাস্তবায়ন দরকার। 26 সেপ্টেম্বর অগ্রাধিকার দিয়ে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা আসে ত্রিপক্ষীয় বৈঠকে। এরপরও থামছে না শ্রমিকদের আন্দোলন, যদিও সরকার বলছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। পোশাক শিল্পের সাথে 40 লাখ মানুষের কর্মসংস্থান সচল রাখতে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। শ্রম সংকট নিরসনে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সুপার শপে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা সম্ভব হলেও সর্বত্র এর ব্যবহার বন্ধ করা কঠিন হবে বলে মনে করছেন ক্রেতা বিক্রেতারা। তাদের মতে পাট কিংবা কাপড়ের ব্যাগ সব ধরনের পণ্য পরিবহন সম্ভব নয়। কারো কারো মতে পলিথিন উৎপাদনকারী কারখানা বন্ধের পাশাপাশি তদারকি সংস্থার স্বচ্ছতার উপর নির্ভর করছে সরকারি সিদ্ধান্তের সফলতা ব্যর্থতা। মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। আগুনের বাজার করার সময় পরিবেশ বান্ধব ব্যাগ নিয়ে আসুন অথবা 1 অক্টোবর থেকে সুপার শপে নিষিদ্ধ করা হয়েছে পলিথিনের ব্যবহার। সরকারি নির্দেশনা অনুযায়ী তারা পলিথিনের বিকল্প হিসাবে পাট ও কাপড়ের ব্যাগ সরবরাহ করছে। পলিথিনের মতো বিনামূল্যে নয়, এসব ব্যাগের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে 15 থেকে 30 টাকা পর্যন্ত। মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে পলিথিনের বিকল্প ব্যাগ নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে এসব বিক্রয় কেন্দ্র থেকে। পলিথিন ব্যাগ আপাতত পুরোপুরি বন্ধ। আমরা একদম চট ব্যাগ এবং হলো গিয়ে কাপড়ের ব্যাগ আমরা এখন কাস্টমারদেরকে প্রোভাইড করতেছি। ক্রেতারা বলেন তদারকি সংস্থা আন্তরিক হলে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব। 10 থেকে 15 টাকা খরচের একটা ব্যাগ দিয়ে অন্তত পক্ষে 15 থেকে 20 কেজি বাজার অনায়াসে বহন করা যাবে। আগামী 1 নভেম্বর থেকে সর্বত্র এর ব্যবহার নিষিদ্ধের পাশাপাশি উৎপাদনকারী কারখানা বন্ধে অভিযানে নামবে মন্ত্রণালয়। সুপার শপে পলিব্যাগ নিষিদ্ধের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। তারা বলছেন যখন 10 টাকার চা পার্সেল করতে পলিব্যাগের ব্যবহার হয়, তখন কিভাবে সর্বক্ষেত্রে এই পলিথিনের ব্যবহার বন্ধ হবে সেটি দেখার বিষয়।
ওষুধের দোকান থেকে শুরু করে খাবার হোটেল, মুদির দোকান, এমনকি মাংসের দোকানেও ব্যবহার করা হচ্ছে পলিথিন। আমাদের যেমন পলিথিনের মধ্যে ডাল দিতে হয়, ভাজি দিতে হয়, হালুয়া দিতে হয়, সবজি দিতে হয়, পাতলা ডাল দিতে হয়, আমরা পলিথিনে দেই। তো এটার জন্য একটা বিকল্প বুদ্ধি সরকারের করা উচিত। এর আগে বিএনপি জামায়াত জোট সরকার পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছিল। সেই সময় বন্ধ হয়েছিল রঙিন পলিথিন, কিন্তু বিরতি দিয়ে আবার বাজারে ছড়িয়ে পড়ে সাদা পলিথিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে তিনি আশা করেন জাতিসংঘ, ইইউ সহ অন্যান্য উন্নয়ন অংশীদার রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ নেবে। নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করলে তিনি এসব কথা বলেন। প্রথমে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল গুলব্রাটসন। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে সহায়তা এবং তেল গ্যাস সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে নরওয়ের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। পরে পরিচয়পত্র পেশ করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার উল্লেখ করে 2029 সালের পরও রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা সুবিধা অব্যাহত রাখার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে দক্ষ মানব সম্পদ পাঠাতে রাষ্ট্রদূতের সহযোগিতা চান তিনি। 10 অক্টোবর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে প্রবল মৌসুমী বায়ু থাকায় বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে উপকূলীয় 6 অঞ্চলে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এছাড়া দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। জলবায়ুর বিরূপ আচরণে অসময়ে বৃষ্টি ও বন্যা হচ্ছে, তাই জাতিসংঘের সাথে সমন্বয় করে উন্নত বিশ্বের কাছ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ আদায় করার পরামর্শ দিয়েছেন সংস্থার ডিআরআর ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক। উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাবে দুর্যোগে বাংলাদেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও জানান তিনি। মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট। শরতেও বর্ষা দেশ জুড়ে, অসময়ের বৃষ্টিতে নাকাল জনজীবন। জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি বৈরী আচরণ করছে। সাম্প্রতিক সময়ে নোয়াখালী, ফেনী অঞ্চলের বন্যা তারই প্রমাণ। এই যে অক্টোবর মাসে অতিবৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আসলে একটা প্রকৃতির অদ্ভুত আচরণ, এবং এই আচরণটা কিন্তু আমরা রিসেন্টলি দেখেছি যে বন্যা, আকস্মিক বন্যা, এরপর অতি তাপদাহ। এটার জন্য দায়ী আমি মনে করি উন্নত বিশ্ব, যারা অতিরিক্ত কার্বন নিঃসরণ করে, এবং তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা উচিত বাংলাদেশের। তো অতীতে আমরা দেখেছি যে তারা সেই ক্ষতিপূরণটা আদায় করতে পারেনি। তিনি আরও জানান, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে উন্নত বিশ্ব থেকে যথেষ্ট ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাকসেসফুল কিছু মিটিং করেছে। তো এই মিটিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ওনার আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে, আমরা সেটা আগে থেকেই জানি। তো আমার বিশ্বাস যে এই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষতিপূরণটা উন্নত বিশ্ব থেকে উনি আদায় করতে পারবে, এবং এটা সাধারণ মানুষের জন্য অনেক উপকারে আসবে। প্রকৃতির অদ্ভুত এই আচরণে সামনের দিনগুলোতেও আকস্মিক দুর্যোগের শঙ্কা রয়েছে বলেও জানান এই বিশেষজ্ঞ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। কোনো ধরনের সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির প্রতিনিধিরা। এ সময় মালয়েশিয়ায় সিন্ডিকেটের সাথে দায়ী সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। নানা অনিয়মের কারণে চলতি বছর 31 মে থেকে বাংলাদেশের কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। বাড়তি খরচ দিয়েও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। অভিযোগ ওঠে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার। মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার প্রায় 5 মাস পর বাংলাদেশে আসছেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী।
দেশটির প্রধানমন্ত্রী আসা উপলক্ষে সংবাদ সম্মেলনে বাইরা নেতারা অভিযোগ করেন আবারও সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। আমাদের যে ফলটি, আমাদের যে আপনার বৈষম্যমূলক এমও সাইন হয়, যার বদলতে বিগত 6 বছরে 7 লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে। এই 7 লক্ষ লোক গমনের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ 6 লক্ষ করে টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। কত বড় একটা দুর্নীতির জন্য তারা এই ট্র্যাপটা খুলেছে, এই যে নতুন যে একটা পদ্ধতি করেছে। তো আমাদের বিনীত অনুরোধ, আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের মতো আমরা চেষ্টা করছি আমাদের সরকারের মাধ্যমে মালয়েশিয়ান রাষ্ট্রপ্রধানকে অবহিত করার জন্য। এ সময় সিন্ডিকেট মুক্ত শ্রম বাজারের দাবি জানান বাইরা নেতারা। সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতির কারণে নির্দিষ্ট সময় যে সকল কর্মী যেতে পারেনি তাদের কম খরচে সিন্ডিকেট মুক্তভাবে পুনরায় মালয়েশিয়া পাঠানোর দাবি করছি। নেপাল সহ অন্যান্য 13টি দেশ থেকে মালয়েশিয়া যে প্রক্রিয়া কর্মী গ্রহণ করে, ঠিক বাংলাদেশ থেকেও একই প্রক্রিয়ায় শ্রমিক প্রেরণের আমরা দাবি করছি। ভবিষ্যতে সকল সিন্ডিকেটের বিরুদ্ধে বাইরা শক্ত অবস্থানে থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান সাবেক বাইরা নেতারা। সিনিয়র বাইরা সম্মানিত তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকাশ্যে আসে ইসলামী ছাত্র শিবির। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সংগঠনটি। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা, তবে রাজনীতিমুক্ত ক্যাম্পাস চান তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শেখ হাসিনা সরকারের পতনের পর সংগঠনটি প্রকাশ্যে আসতে শুরু করে, ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি। তবে এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নানা মত, আবার কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখছেন এই সংগঠনটিকে। তারা যদি স্টুডেন্টদের নিয়ে কাজ করতে আগ্রহী হয় এবং তাদের যে মতাদর্শ, তারা যে ইসলামিক মতাদর্শ লালন করে, সেটা যদি সত্যি সত্যি পরিপূর্ণভাবে যদি তারা সমাজে বাস্তবায়ন করতে চায়, হয়তোবা এই কমিটি থেকে আমরা ইতিবাচক কিছু দেখতে পারি। ছাত্র শিবির হোক বা ছাত্র দল হোক, আমরা ক্যাম্পাসে কোনো দলের থেকে কোনো রকমের এক্সপেকটেশন রাখি না। আমরা শুধুমাত্র চাই আমাদের ক্যাম্পাসে যেই ডাকসু আছে সেই ডাকসু আবার পূর্ণভাবে চালু হোক। আমি যেটা মনে করি এটা সবার, সেটা শুধু আমি বলেই কথা নয়, এটা সবারই উচিত বিষয়টাকে হচ্ছে ইতিবাচকভাবে দেখা, এজন্য যেন হচ্ছে এই ফেসিবাদ বিরোধী শক্তি যেন আর কোনোভাবেই যেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা হচ্ছে বাংলাদেশে হচ্ছে মাথা ছাড়া দিয়ে হচ্ছে উঠতে না পারে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ঠিক রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশাও সাধারণ শিক্ষার্থীদের। এবং প্রত্যাশা থাকবে তারা ক্যাম্পাসের মধ্যে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা এটা আশা করব যে আমাদের যতদিন আমরা ক্যাম্পাসে আছি ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট যাতে একটা সুন্দর পরিবেশ থাকে এবং আমাদের জুনিয়র যারা আসবে তারাও যাতে আমাদের এই পরিবেশটাই পায়। ছাত্র শিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ বলেন, এখনও একটি পক্ষ নানা ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে সংগঠনটির ভাবমূর্তি নষ্ট করার জন্য। যে দলটাকে সবচেয়ে বেশি টর্চার করা হয়েছে, যেই দলের কেন্দ্রীয় সভাপতি থেকে 56 দিনের রিমান্ড দেওয়ার মধ্য দিয়ে নির্যাতনের শুরু হয়েছে এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত দায়িত্বশীলদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করার মধ্য দিয়ে যে মানে নির্যাতনের উৎসব তারা পালন করছে, সেই সংগঠনকে নিয়ে এখন আবার মকারি করা, সেই সংগঠনকে এখন আবার কোয়েশ্চেন করা, এটা মানে কেমন পৈশাচিক আনন্দ মনে তারা পাচ্ছে এটা। এ সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সবসময় কাজ করবে ছাত্র শিবির। আমরা পাবলিকলি কাজ করতে পারি না ফেসিবাদের কারণে, এখন আমরা পাবলিকলি শিক্ষার্থীদের অধিকারের জন্য। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের উপর জোর দিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভিসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম। ঢাকা সেনানিবাসের 10টি স্কুল এবং 8টি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে 3 দিনের বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তার আশা, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা সমসাময়িক বিষয়ের উপর গবেষণা, বিশ্লেষণ, সমালোচনা ও সাবলীল হওয়ার দক্ষতা অর্জন করতে পারবে। বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ইংরেজি ভার্সনে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং কলেজ পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট এবং বাংলা ভার্সনে স্কুল পর্যায়ে শহীদ আনোয়ার গার্লস এবং কলেজ পর্যায়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে আগারগাঁওয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনেও অবস্থান নেন তারা।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ ও পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিনিয়োগকারীরা। তাদের অবস্থান কর্মসূচির কারণে শ্যামলী আগারগাঁও সড়কে যানজট তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে নেতিবাচক প্রভাব পড়লেও দেশে বড় ধরনের সমস্যা হবে না বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। নিজ দপ্তরে ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে সব ধরনের চেষ্টা করছে সরকার। প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ কমে যাওয়ায় সরকার তরল গ্যাস আমদানি করতে বাধ্য হচ্ছে বলেও জানান উপদেষ্টা। একই সাথে গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করার কথা বলেন তিনি। জ্বালানির বাজারেও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে, কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না। জ্বালানি বাজারে একটা অস্থিরতা দেখা দেবে এবং আমরা এটাকে অস্থিরতাটাকে আমরা চেষ্টা করব যে জ্বালানির সরবরাহ যাতে অব্যাহত থাকে এবং এটার যাতে একটা মূল্যটা যাতে সহনীয় পর্যায়ে থাকে। বিদেশি নকল ও ভেজাল পণ্য ব্যবহার করে ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। তাই দেশে উৎপাদিত পণ্যের প্রতি মানুষের আস্থা তৈরি করতে রিমার্ক হারল্যান্ড সহ বেশ কিছু প্রতিষ্ঠান সর্বাধুনিক প্রযুক্তির মিশেলে সর্বোৎকৃষ্ট পণ্য উৎপাদন করছে বলে জানান স্কিন কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার শারমিনা হক। রাজধানী কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ যৌথ উদ্যোগে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বাজারে নিম্নমানের কসমেটিক্স ও নকল পণ্য ব্যবহার করে অনেকেই স্বাস্থ্য ঝুঁকির শিকার। তাই দেশে বিশ্বমানের কসমেটিক্স ও হোম কেয়ার পণ্য উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন তিনি। এবার পারচেক্স খেলার খবর। শারজায় নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে 16 রানে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। আগে ব্যাট করে 7 উইকেটে 119 রান তোলে টাইগ্রেসরা। জবাবে স্কটিশদের ইনিংস থামে 7 উইকেটে 103 রানে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। এভাবে উৎসব হওয়ার কথা ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনে আইসিসি বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতে। আর তাই ঘরের মাঠে না হয়ে পরের মাঠেই জয়োল্লাস করতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের। তৃতীয় ওভারে ফাহিমা খাতুনের স্পিন ভেলকি দিয়ে শুরু সেই উৎসবের যাত্রা। সাসকিয়া হরলে ফেরেন দলের 12 আর ব্যক্তিগত 8 রানে। পাওয়ার প্লের শেষ বলে ক্যাথরিন ব্রাইসের স্টাম্প উপরে মারুফা আক্তার দ্বিতীয় সাফল্য এনে দেন লাল সবুজ দলের প্রতিনিধিদের। ঋতুমণি প্যাভিলিয়নে পাঠান আলিসা লিস্টারকে। এরপর বলের সঙ্গে পাল্লা দিয়ে লড়তে পারেনি স্কটিশরা। বাংলাদেশের স্পিনে হাঁসফাঁস করতে থাকা ব্রাইসের দল 93 রানে হারায় তাদের সপ্তম উইকেট। ক্যাথরিন ফ্রেজারকে ফিরিয়ে টি-20তে প্রথম বাংলাদেশে বোলার হিসেবে 100 উইকেট নেয়ার মাইলফলক ছুঁয়ে ফেলেন স্পিনার নাহিদা আক্তার। এর আগে 4 সাক্ষাতেই স্কটিশদের হারানো বাংলাদেশ মাঠে নামে ফেভারিট হিসেবে, যদিও ব্যাটিংটা মন ভরাতে পারেনি দর্শক সমর্থকদের। সর্বোচ্চ 36 রান আসে সুবহানা মুস্তারির ব্যাটে। শততম টি-20 খেলতে নামা টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ইনিংস শেষ হয় 18 বলে 18-তে। 8-এ নামা ফাহিমা খাতুনের স্ট্রাইক রেটে শুধু 100 পার হয়। 5 বলে 10 রান করেন তিনি। তবে এই রানকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে ফেলেন বোলাররা। 4 বিশ্বকাপে টানা 16 ম্যাচ হারের পর জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বদলি পদায়ন নিয়ে এখনো অস্থির জনপ্রশাসন। ডিসি নিয়োগে দুর্নীতির খবর মিথ্যা, দাবি সচিব মোখলেসের। ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন। বিগত সরকারের সাবেক মন্ত্রী এমপিরা কিভাবে সীমান্ত দিয়ে পালিয়েছে সেই তথ্য নেই বিজেপির কাছে, দাবি বাহিনীর প্রধানের। দুষলেন দালালদের।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আয়না ঘরের প্রমাণ পেল তদন্ত কমিশন। 400 গুমের মামলা। সবার সঙ্গে আলোচনা করে সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে জানালেন আইন উপদেষ্টা। নতুন মামলা না নেওয়ার নির্দেশ তথ্য উপদেষ্টার। এবং ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে 666 কোটি টাকা কর দেওয়ার রায় হাইকোর্টে প্রত্যাহার। মামলার নথি প্রধান বিচারপতির কাছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।